আজকে আমাদের যে টপিকটা বেসিক্যালি আ পোয়েম তোদের মেজরে আছে। কবিতাটার নাম গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার। ঠিক আছে, কলেজে পড়িয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার তোদের কলেজে পড়িয়ে দিয়েছে। ভেরি গুড। কার লেখা? জন ডান। জন ডান সম্পর্কে আর কিছু? আচ্ছা, জন ডানকে কি বলা হয়? জন ডানকে বলা হয় দ্য ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি অর দ্য ফাদার অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস বলতে পারিস। আমি কবিতাটা পড়ানোর আগে এই কবিতা সম্পর্কে কিছু আলোচনা আগে করে নিতে চাই, বা অথরের সম্পর্কে কিছু আলোচনা আগে করে নিতে চাই। ব্যাপারটা হলো এমন যে জন ডানের সাথে একটা টার্ম মারাত্মকভাবে রিলেটেড, আর সেই টার্মটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। ঠিক আছে, এবারে তোদের যে পরীক্ষা, সেই পরীক্ষায় বিশেষ কিছু কোয়েশ্চেন আসতে পারে। এমন একটা আসতে পারে যে জন ডান অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েট। 2 নম্বর কোয়েশ্চেন আসতে পারে এমন যে ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, মেটাফিজিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্য কি, জন ডান অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েট। অথবা আসতে পারে কোয়েশ্চেন এমন ভাবে যে গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েম, যে আমাদের যে এই কবিতাটা অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েম। সো আজকের ক্লাসটা এমন হবে যে আমরা আমাদের মেজরের পরীক্ষায় আসা প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার যাতে করতে পারি, সেইভাবে আমরা ক্লাসটাকে ডিজাইন করেছি। আমরা পুরোটা পড়ব। আমরা আজকে মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে পড়ব, আমরা আজকে জন ডান সম্পর্কে পড়ব, এবং তার সাথে সাথেই আমরা আজকে পড়ব গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার, এই পুরো কবিতাটা। কারো কোনো কোথাও ডাউট থাকলে তারা আমাকে অবশ্যই জানাবে। সো লেটস বিগিন উইথ মেটাফিজিক্যাল পোয়েট্রি। আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রি কি ব্যাপারটা সেটা নিয়ে শুরু করব। আচ্ছা, ক্লাস 11 বা 12-এ তোদের মধ্যে কারো আর্টস ছিল? মানে কেউ আর্টস ডিপার্টমেন্টের ছিলি? একমাত্র তুই আর্টস ডিপার্টমেন্টের ছিলি, বাদ বাকি সায়েন্স অ্যান্ড কমার্স। আর্টস ডিপার্টমেন্ট, আচ্ছা। আর্টস ডিপার্টমেন্টে যখন ছিলি, তোদের কি ফিলোসফি সাবজেক্টটা ছিল না ছিল না? ফিলোসফি ছিল, রাইট, ওকে। তাহলে ফিলোসফি যখন ছিল, ফিলোসফিতে একটা চ্যাপ্টার ক্লাস 11-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটার নাম অধিবিদ্যা, বা ইংলিশে বলতে গেলে মেটাফিজিক্স। তোদের ছিল মেটাফিজিক্স? পড়েছিস মেটাফিজিক্স সম্পর্কে? আচ্ছা, পড়িসনি, কংগ্রাচুলেশনস বাই দ্য ওয়ে। সো ক্লাস 11 ফিলোসফি যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করে, তাদের ফিলোসফিতে একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটার নাম মেটাফিজিক্স। এবারে ফিজিক্স মানে জানিস তো তোরা? ফিজিক্স মানে বেসিক্যালি যেটা পদার্থ বিজ্ঞান, পদার্থবিদ্যা, হোয়াট এভার, আমি বেঙ্গলি ট্রান্সলেশনে যাচ্ছি না। বাট ফিজিক্স ডিলস উইথ দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। আমাদের চারিপাশে যা কিছু রয়েছে এই সব কিছু নিয়ে ডিল করে ফিজিক্স। আর এই আমাদের পার্থিব জগতের বাইরেও একটা জগৎ আছে, যেই জগতে ঈশ্বর আছে, যেই জগতে ভূত আছে, বা বলতে পারিস ধর্ম। ধর্ম কি পার্থিব জগতের থোড়ি না বিষয়? ধর্ম পার্থিব জগতের বাইরে। ধর্মর এক্সপ্লেনেশন, ঈশ্বরের এক্সপ্লেনেশন, ভূতের এক্সপ্লেনেশন কখনো ফিজিক্স দিতে পারে না। যেই সাবজেক্টটা এই সমস্ত টপিকগুলো, জন্ম, মৃত্যু, ধর্ম, ভালোবাসা, ঈশ্বর, ভূত, আত্মা, পরমাত্মা, এই টপিকগুলো কভার করে যেই সাবজেক্টটা, সেই সাবজেক্টটাকে বলা হয় মেটাফিজিক্স। Physics deals with the material world around us. Physics হচ্ছে আমাদের চারিপাশের যে জগৎ, পারিপার্শ্বিক জগৎ, এই জগতের আলোচনা করে। আর একটা টপিক, যেই টপিকটা পারিপার্শ্বিক জগতের ঊর্ধ্বে, সেই টপিকটাকে আলোচনা করে যেই সাবজেক্টটা, সেটাকে বলা হয় মেটাফিজিক্স। মেটা কথাটার মানে হচ্ছে তোমার পরে। তো ফিজিক্সের পরে মানে ফিজিক্সের পরিধি যেখানে শেষ, সেই সমস্ত বস্তুর আলোচনা বা সেই সমস্ত বিষয়ের আলোচনা যেই সাবজেক্টটা করবে তাকে বলা হয় মেটাফিজিক্স। মেটা। নাও আমি কেন এটা বললাম? বিকজ ইংরেজি সাহিত্যে
এক বিশেষ ধরনের কবিতা আছে যেটাকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট্রি। এখন প্রশ্নটা হচ্ছে মেটাফিজিক্সের টপিক যা, সেটাই কি আমাদের মেটাফিজিক্যাল পোয়েট্রির টপিক? সেটা আমরা আজকে জানবো। লেটস স্টার্ট। বলছে মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ এ জনার দ্যাট ফ্লারিশড ইন দ্য 17th century ইংল্যান্ড। মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে এক বিশেষ ধরনের কবিতা, যেমন আমরা এপিক পোয়েট্রির নাম শুনেছি মহাকাব্য, যেমন আমরা এলিজি শুনেছি শোকগাথা, যেমন আমরা সনেট পড়েছি, ঠিক তেমন ভাবে there is a special kind of poetry যেটাকে বলা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রির জন্ম ইংল্যান্ডে কত শতকে? না 17th century। আচ্ছা, এই 17th century মানে কত সাল থেকে কত সাল? 1601 থেকে 1700। তাই 1601 থেকে 1700 সালের মধ্যে ইংল্যান্ডে এক বিশেষ ধরনের কবিতার প্রচলন হয়, যে কবিতাটার নাম হচ্ছে বা যেই কবিতাটার জনারের নাম হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি, characterized by its exploration of complex philosophical themes through intricate metaphors and intellectual wit। এবং এই যে মেটাফিজিক্যাল পোয়েট্রি, দেখ তোদের পরীক্ষায় আসতে পারে একটা টিকা যে মেটাফিজিক্যাল পোয়েট্রি কি, হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি, অ্যাজ এ লিটারারি টার্ম আসতে পারে। তখন তোকে লিখতে হবে যে মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ এ জনার অফ পোয়েট্রি যেটা 17th সেঞ্চুরিতে শুরু হয় বা 17th সেঞ্চুরি জুড়ে ফ্লারিশ করে। এবং মেটাফিজিক্যাল পোয়েট্রির কনসেপ্ট হচ্ছে কমপ্লেক্স ফিলোসফিক্যাল থিমস। এবারে কমপ্লেক্স ফিলোসফিক্যাল থিমস মানে আমি যেমন কথাটা এই কিছুক্ষণ আগে মেটাফিজিক্স বই থেকে বললাম, এক্স্যাক্টলি সেম। যে মেটাফিজিক্সের টপিক যেটা, মেটাফিজিক্যাল পোয়েট্রির টপিকও কিন্তু সেটাই। মেটাফিজিক্যাল পোয়েট্রির টপিক হচ্ছে লাভ, মেটাফিজিক্যাল পোয়েট্রির টপিক হচ্ছে মরালিটি, মানে মানুষ মারা যাচ্ছে, জন্ম মৃত্যু, এগুলো সব মেটাফিজিক্যাল পোয়েট্রির টপিক। তো মেটাফিজিক্যাল পোয়েট্রিতে তোমরা একটা বিশেষ জিনিসের ব্যবহার দেখতে পাবে সবার আগে, সেটা হচ্ছে মেটাফর। কিন্তু এই মেটাফরটা খুব কমপ্লেক্স মেটাফর। আগের দিন ক্লাসে আমি মেটাফর বা এই একদম প্রথম দিকে ক্লাসে আমি মেটাফর সম্পর্কে বুঝিয়েছিলাম, এবং মেটাফর সম্পর্কে বোঝাতে গিয়ে আমি বলেছিলাম যে একটা সেন্টেন্সে যখন দুটো আনলাইক অবজেক্ট এবং সেই দুটো আনলাইক অবজেক্টের মধ্যে সিমিলারিটি দেখানো হয়, যেমন হি ইজ দ্য পিলার অফ আওয়ার নেশন। আমি কোন একজন ব্যক্তির কথা বলছি এবং ব্যক্তির কথা বলতে গিয়ে আমি বলছি যে অমুক ব্যক্তিটা হচ্ছে আমাদের দেশের পিলার। এবারে দিস ইজ আ কেস অফ মেটাফর। কেন না, কোন একজন ব্যক্তিকে কার সাথে কম্পেয়ার করা হচ্ছে? কম্পেয়ার করা হচ্ছে পিলারের সাথে, এবং পয়েন্ট অফ কম্প্যারিজন কোথাও মেনশন করে দেওয়া নেই। বাট এতটা সহজ কম্প্যারিজন যে আমি বুঝতে পারছি যে একটা পিলার কি করে। একটা পিলার একটা বাড়িকে স্ট্রেংথ দেয়। তো এই যে হি যার কথা বলছি, সে আমাদের দেশকে স্ট্রেংথ দেয় বা সে আমার দেশের স্ট্রেংথ। তাই জন্য এখানে হি কে কম্পেয়ার করা হচ্ছে কার সাথে? একটা পিলারের সাথে। সো when two unlike objects are compared, যখন দুটো ভিন্ন ভিন্ন বিষয়ের তুলনা করা হয় and the point of comparison is not mentioned but only suggested, তখন সেটাকে বলা হচ্ছে তোমার মেটাফর। ঠিক আছে? আমি যদি এখন বলি she is a rose, this is also a metaphor। আমি she কে, আমি কোন একটা মেয়েকে কম্পেয়ার করছি কার সাথে? রোজের সাথে কম্পেয়ার করছি। বাট পয়েন্ট অফ কম্প্যারিজন কি আমি মেনশন করে দিচ্ছি? মেনশন করে দিচ্ছি না। So when two unlike objects are compared and the point of comparison is not mentioned but only suggested, কিন্তু আমি যদি কোনো মেয়েকে একটা রোজের সাথে কম্পেয়ার করি, আমি কিসের ভিত্তিতে কম্পেয়ার করতে পারি? অফকোর্স সৌন্দর্যের ভিত্তিতে কম্পেয়ার করতে পারি, যদিও আমি মেনশন করে দিইনি, বাট আমার যে রিডার, হি ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে আমার পয়েন্ট অফ কম্প্যারিজন কি। সো দিস ইজ কল্ড আ মেটাফর। মেটাফর আর সিমিলির মধ্যে ডিফারেন্সটা কি? when two unlike objects are compared and a point of comparison is also mentioned, যখন দুটো ভিন্ন ভিন্ন জিনিসকে কম্পেয়ার করা হচ্ছে এবং পয়েন্ট অফ কম্প্যারিজনও মেনশন করে দেওয়া হচ্ছে, দেখবি অ্যাজ বা লাইক এই ধরনের ওয়ার্ড গুলো দিয়ে, তখন সেটা হচ্ছে সিমিলি। she is as beautiful as a rose, এখানে
শিকে আমি কম্পেয়ার করছি একটা রোজের সাথে, আর পয়েন্ট অফ কম্পারিজন বলেই দিচ্ছি অ্যাজ বিউটিফুল অ্যাজ আ রোজ। তো বিউটিফুলটা হচ্ছে পয়েন্ট অফ কম্পারিজন। তো দিস ইজ আ কেস অফ সিমিলে। বাট মেটাফরের ক্ষেত্রে কি হচ্ছে, মেটাফরের ক্ষেত্রে আমি শিকে রোজের সাথে কম্পেয়ার করছি, বাট পয়েন্ট অফ কম্পারিজন বলছি না। বাট আমার যারা রিডার তারা ইজিলি পয়েন্ট অফ কম্পারিজনটাকে কিন্তু কম্প্রিহেন্ড করতে পারছে বা বুঝতে পারছে যে আচ্ছা এইটার ভিত্তিতে কম্পেয়ার করা হচ্ছে। সো দ্যাট ইজ আ কেস অফ মেটাফর। এবারে যারা মেটাফিজিক্যাল পোয়েট্রি লিখছে এরা এরকম মেটাফরের ইউজ করছে, অর্থাৎ এদের কবিতাতে আমরা এরকম তুলনা তো পাবো যেখানে পয়েন্ট অফ কম্পারিজন মেনশন করে দেওয়া থাকবে না। বাট মেটাফরের ক্ষেত্রে কি হয়, পয়েন্ট অফ কম্পারিজন মেনশন করে দেওয়া না হলেও আমরা একটা আন্দাজ বা গেস করতেই পারি যে হ্যাঁ এই ভিত্তিতেই তুলনাটা করা হয়েছে। কিন্তু এই মেটাফিজিক্যাল পোয়েটরা যেই মেটাফরের ইউজ করছে এগুলো হচ্ছে খুব কমপ্লেক্স মেটাফর। এর মানে কম্পেয়ার তো করে দেবে, কিন্তু কিসের ভিত্তিতে কম্পেয়ার করলো সেটা বুঝতে তোর মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য এই যে কমপ্লেক্স মেটাফর, এই মেটাফরটাকে বলা হয় কনসিট। কি বলা হয়? কনসিট। তাহলে যখন তোদেরকে বলবে কেউ যে মেটাফিজিক্যাল পোয়েট্রি একটা ফিচার বলো, তুই বলতে পারিস যে মেটাফিজিক্যাল পোয়েট্রি উই ফাইন্ড কনসিটস। মেটাফিজিক্যাল পোয়েট্রিতে আমরা কনসিটের ব্যবহার পাই। এবারে হোয়াট ইজ কনসিট? কনসিট হচ্ছে একটা ফার ফেচেড সিমিলি বা ফার ফেচেড মেটাফর। এমন সিমিলি বা এমন মেটাফর যে কিসের ভিত্তিতে পয়েন্ট অফ কম্প্যারিজন, পয়েন্ট অফ কম্প্যারিজনটা কি, কিসের ভিত্তিতে তুলনা করা হচ্ছে সেটা বুঝতে মাথা খারাপ হয়ে যাবে। যেমন জন ডান এই দুটো লাভার্সকে কম্পেয়ার করছে কম্পাসের দুটো লেগের সাথে, কম্পাসের দুটো পায়ের সাথে। এবারে লাভার্সদের সাথে কম্পাসের দুটো পায়ের সম্পর্কটা কি, এটা ক্যানট বি ইজিলি কম্প্রিহেন্সিবল, ইজিলি বোঝা যাচ্ছে না। তো দিস ইজ কল্ড কনসিট। তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্য বলতে গিয়ে আমি যেটা বললাম সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটরা কোন সেঞ্চুরির? 17th সেঞ্চুরির। এবং এদের যে থিমস, সেই থিমগুলো কি, সেই থিমটা হচ্ছে হাইলি ফিলোসফিক্যাল এবং ফার ফেচেড সিমিলি বা ফার ফেচেড মেটাফর যেটাকে বলা হচ্ছে কনসিট, সেই কনসিটের ব্যবহার কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রিতে হয়ে থাকে। বল এইটুকুনি তোরা বুঝতে পেরেছিস? ওকে, এবারে শর্ট কোয়েশ্চেনের জন্য একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য টার্ম মেটাফিজিক্যাল। এই যে মেটাফিজিক্যাল টার্মটা, এই যে মেটাফিজিক্যাল ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা ফার্স্ট টাইম কে কয়েন করে, এই ওয়ার্ডটা ফার্স্ট টাইম কে ইউজ করে? তো এই ওয়ার্ডটা যে ফার্স্ট টাইম ইউজ করে তার নাম হচ্ছে স্যামুয়েল জনসন, বা বলা হয় ডক্টর স্যামুয়েল জনসন। ইংরেজি সাহিত্যের অন্যতম ক্রিটিক ছিলেন ইনি, ডক্টর স্যামুয়েল জনসন, and he was the first lexicographer as well. আচ্ছা, লেক্সিকোগ্রাফার এই টার্মটা কখনো শুনেছিস তোরা? এই টার্মটা শুনিসনি? আচ্ছা, যখন তোদের ধর তোরা ইংলিশে একটা নোট পড়ছিস, নোট পড়তে পড়তে যখন তোদের নোটের একটা ওয়ার্ডে আটকে গেছিস তোরা, যেটার মানে তোরা বুঝছিস না, তখন তোরা কি খুঁজিস? ডিকশনারি খুঁজিস। সেই ডিকশনারি যে লেখে তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। সো হি রোট দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি, ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন বিখ্যাত কিসের জন্য? ডক্টর স্যামুয়েল জনসন বিখ্যাত, ইনি ইংরেজি সাহিত্যের ক্রিটিক ছিলেন। নাও তিনি এই মেটাফিজিক্যাল টার্মটাকে প্রথমবার কিন্তু ব্যবহার করেন টু ডেসক্রাইব আ গ্রুপ অফ পোয়েটস। কাদের জন্য ব্যবহার করেন ডক্টর স্যামুয়েল জনসন? কিছু কবির জন্য। কয়েকজন কবি আছে এমন যাদের জন্য এই টার্মটা ব্যবহার করেন। সেই কবিগুলোর নাম জন ডান, জর্জ হারবার্ট, অ্যান্ড্রু মার্ভেল, who shares common stylistic features and thematic concepts. এই জন ডান বলো, জর্জ হারবার্ট বলো, অথবা তুমি অ্যান্ড্রু মার্ভেল বলো, এই সমস্ত কবিদের লেখার স্টাইল বা এই সমস্ত কবিদের লেখার বিষয়বস্তু কিন্তু অনেকটাই সিমিলার। এই জন্য এই সমস্ত কবিকে
ডক্টর স্যামুয়েল জনসন একটা গ্রুপের মধ্যে রেখেছে এবং সেই গ্রুপটার নাম হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটস বা মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েটস। তাহলে মেটাফিজিক্যাল পোয়েটস এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে তিনটে নাম, সেই তিনটে নামের মধ্যে প্রথমে পাচ্ছি আমরা জন ডান, তারপরে পাচ্ছি জর্জ হার্বার্ট, আর তারপরে পাচ্ছি অ্যান্ড্রু মার্ভেল। আমরা অ্যান্ড্রু মার্ভেলের একটা খুব সুন্দর কবিতা পড়বো, যে কবিতাটার নাম টু হিজ কয় মিস্ট্রেস। ইউ গাইজ উইল লাভ ইট। বাট যাই হোক, আজকে আমাদের টপিক টু হিজ কয় মিস্ট্রেস নয়, আজকে আমাদের টপিক জন ডান। আচ্ছা, মেটাফিজিক্যাল পোয়েট্রির কিছু ফিচার্স, তোদের পরীক্ষায় আসার মতো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রির ফিচার কি। আমি অলরেডি একটা ফিচারের কথা অলরেডি তোদেরকে বললাম, অ্যাকচুয়ালি দুটো ফিচারের কথা বললাম। একটা হচ্ছে থিম ওয়াইজ হাইলি ফিলোসফিক্যাল ইন থিম, আর 2 নাম্বার বললাম ইউজ অফ কনসিট। দেখো, প্রথমেই মেটাফিজিক্যাল পোয়েট্রির ফিচার বলতে গিয়ে বলা হচ্ছে কনসিট। কনসিট কি? এক্সটেন্ডেড মেটাফার্স that draw surprising connections between seemingly unrelated ideas, such as comparing lovers to a compass. যেমন আমি বললাম যে কনসিট হচ্ছে এক্সটেন্ডেড মেটাফার্স, যেটার পয়েন্ট অফ কম্প্যারিজন বুঝতে আমাদের মাথা এক খুব খাপাতে হবে। ইজিলি, ইট ইজ নট ইজিলি কম্প্রিহেন্সিবল যে কেন কবি এই জিনিসটাকে এই জিনিসের সাথে তুলনা করেছে, আমরা ইজিলি বুঝতে পারবো, এবং সেটাকে বলা হচ্ছে কনসিট। 2 নাম্বার হচ্ছে ইউজ অফ উইট অ্যান্ড প্যারাডক্স। এবারে উইট মানে হচ্ছে বুদ্ধিমত্তার ব্যবহার। এনাদের কবিতাতে কিছু এমন স্টেটমেন্ট থাকে যে স্টেটমেন্ট গুলো ইজিলি বোঝা যায় না, কিছু এমন টপিক নিয়ে ডিসকাস করবে বা কিছু এমন সেন্টেন্স বলে দেবে যেই সেন্টেন্সটা ইজিলি বোঝা যাবে না, যার জন্য তোমাকে বুদ্ধির ব্যবহার করতে হবে। প্যারাডক্স ইজ এ সেন্টেন্স উইথ ডিপ মিনিং। অ্যাকচুয়ালি সমাজে যেই বিষয় আলোচনা করা হয় না বা সমাজ মেনে নেবে না জেনেও সেরকম বিষয়ের আলোচনা এরকম ধরনের কবিতাতে করা হতো। 3 নাম্বার কলোকুয়াল ডিকশন। কলোকুয়াল ডিকশন কথাটার মানে হচ্ছে, দেখো কবিতা যখনই আমরা পড়বো বা আমরা সাধারণত যখনই কবিতা পড়ে থাকি, দেখবি খুব একটা এলিভেটেড ল্যাঙ্গুয়েজ থাকে, মানে কবিতার যে ভাষা, সেই ভাষাটা আমাদের নর্মাল চলতি ভাষায় কবিতা তো হয় না, একটু বেশি ভালো ভাষার প্রয়োগ সাধারণত কবিতায় করা হয়। কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রির একটা সুন্দর ফিচার হচ্ছে এভরিডে ল্যাঙ্গুয়েজে লেখা হয়। ঠিক আছে, এভরিডে ল্যাঙ্গুয়েজ, আমরা যেমন নর্মাল আমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলছি এইরকম নর্মাল ল্যাঙ্গুয়েজে মেটাফিজিক্যাল পোয়েট্রি লেখা হয়। তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রির ফিচারের মধ্যে একটা ফিচার হলো তোমার কনসিট। কনসিট কথাটার মানে এক্সটেন্ডেড মেটাফর, এমন মেটাফরের ব্যবহার যে দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করছে, কিসের ভিত্তিতে কম্পেয়ার করছে সেটা বুঝতে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। 2 নাম্বার উইট অ্যান্ড প্যারাডক্স। দেখো, বুদ্ধিমত্তার ব্যবহার এবং প্যারাডক্স সমাজে মেনে নেবে না এমন থিমস এইখানে আলোচনা করা হবে। 3 নাম্বার হচ্ছে কলোকুয়াল ডিকশন। কলোকুয়াল ডিকশন মানে এভরিডে ইউজেবল ল্যাঙ্গুয়েজ, প্রতিদিন ব্যবহার হয় এমন ল্যাঙ্গুয়েজের ব্যবহার। আর 4 নাম্বার থিম যেটা, সেটা হচ্ছে তোমার লাভ, মরালিটি, স্পিরিচুয়ালিটি, এই ধরনের থিম নিয়ে আলোচনা করবে। দেখবে যে মেটাফিজিক্যাল পোয়েম, সেই কবিতার বিষয়বস্তু না সবকিছু থেকে একটু হাটকে হবে। মেটাফিজিক্যাল পোয়েম তুমি পড়লেই বুঝতে পারবে এটার থিমটা আর 5টা কবিতার মতো হয় না। ভালোবাসা নিয়ে আলোচনা করবে, কিন্তু নর্মালি যে রোমান্টিক পোয়েমের মতো আলোচনা হবে এমনটা নয়, হাটকে হবে। স্পিরিচুয়ালিটি আলোচনা করবে, কিন্তু স্পিরিচুয়ালিটি আলোচনাটা সাধারণ কোনো আলোচনা হবে না, একটু ডিফারেন্ট হবে। মেটাফিজিক্যাল পোয়েম একটা কমন টপিক নিয়ে আলোচনা করলেও না, কমন টপিক নিয়ে সবার মতো করে লিখবে না, একটু আলাদা, একটু ডিফারেন্ট করে লিখবে, খুব স্ট্রাইকিং লাগবে তার জন্য। সো দিস ওয়াজ অ্যাবাউট মেটাফিজিক্যাল পোয়েট্রি। এতক্ষণ আমরা যেটা পড়লাম দ্যাট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি। এরপরে আমি তোদেরকে যেমন বললাম যে মেটাফিজিক্যাল পোয়েট্রির যে ইম্পর্টেন্ট 3টে নাম, যার মধ্যে জন ডান, জর্জ হার্বার্ট অথবা অ্যান্ড্রু মার্ভেল আছে, এই 3টে নামের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নাম
হলো জন ডান। জন ডান জন্ম 22শে জানুয়ারি 1572 এবং মৃত্যু 31শে মার্চ 1631। ডেটটা বড় চেনা চেনা, 31শে মার্চ। 31শে মার্চ 1631 সালে এনার মৃত্যু। দেখ, মৃত্যুর সালটাও 1631 আর মারাও যাচ্ছে 31। এইভাবে তোমরা মনে রাখতে পারো। Was a prominent English poet, best known as the leading figure of the metaphysical poetry movement. তো মেটাফিজিক্যাল যে পোয়েট্রি, সেই মেটাফিজিক্যাল পোয়েট্রির কিন্তু লিডিং একজন কবি হচ্ছেন জন ডান। Born into a Catholic family in London, he faced significant challenges due to his religion, particularly after the death of his father when he was just 4 years old. জন ডান একটা খ্রিস্টান ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন এবং ডানের বয়স যখন মাত্র 4 তখন ডানের বাবা মারা যায় এবং এই মানুষটাকে, জন ডানকে, সারা জীবন রিলিজিয়ানের জন্য বা ধর্মের জন্য ভুগতে হয়, সারা জীবন প্রবলেম ফেস করতে হয় ডিউ টু হিজ রিলিজিয়ন। হি ওয়াজ এ খ্রিস্টান, ক্যাথলিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। হিজ মাদার রিম্যারিড। তো জন ডানের বয়স যখন 4 বছর তখন তার বাবার মৃত্যু হয় আর জন ডানের মা নতুন করে আবার বিয়ে করে। ডান ওয়াজ এডুকেটেড অ্যাট অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ। অক্সফোর্ড আর কেমব্রিজ থেকে পড়াশোনা তো করে, although he never graduated due to his refusal to take oath of supremacy. এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য জানা। জন ডান সে অক্সফোর্ড থেকে পড়াশোনা করে, সে কেমব্রিজ থেকে পড়াশোনা করে, কিন্তু কোনোদিন গ্র্যাজুয়েট হয়নি, গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পায়নি। কেন পাইনি? খুব ইম্পর্টেন্ট, মনে রাখার মতো বিষয়। তোমাদেরকে কেউ জিজ্ঞেস করলে তোমরা বলতে পারবে যে এই সমস্ত যে কলেজগুলো, এই কলেজগুলোতে গ্র্যাজুয়েশন ডেতে তোমাকে ওথ অফ সুপ্রিমেসি নিতে হয়। ওথ অফ সুপ্রিমেসি মানে বেসিকলি এই যে জন ডান যখন কবিতা লিখছেন বা জন ডান যখন পড়াশোনা করছেন তখন ইংল্যান্ডের রানী হচ্ছে কুইন এলিজাবেথ। সো কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, ইনি ইংল্যান্ডের সমস্ত কিন্তু এই যে কলেজগুলোকে, এগুলোকে চালনা করছেন এবং গ্র্যাজুয়েশন ডেতে তোমাকে একটা ওথ নিতে হয়। কি ওথ নিতে হয়? যে রাজা বা রানী, মানে যিনি ইংল্যান্ডের রাজা বা রানী তৎক্ষণাৎ, উনি হচ্ছেন চার্চের সুপ্রিম গভর্নর, মানে হেড। আমাদের রানী হচ্ছে ইজ দ্য গভর্নর অফ দ্য চার্চ, এই বলে ওথ নিতে হয়। জন ডান এই ওথ অফ সুপ্রিমেসি নেন না, যে আমি এই কথাটা বা আমি এই ওথটা নিতে পারবো না, আমি এই কথাটা বলতে পারবো না। সেই জন্য জন ডানকে গ্র্যাজুয়েশনের ডিগ্রি দেয়া হয় না। Although he got educated from those colleges, he never got graduation degree. কেন এরকম ডিগ্রি দেয়া হয় না? Because he refused to take oath of supremacy. এটা কিন্তু একটুখানি তোমাদেরকে মাথায় রাখতে হবে। Now, Dan's early career included military service and a position as the secretary to Sir Thomas Egerton. মিলিটারিতে যোগদান, পরবর্তীকালে স্যার থমাস ইগারটন বলে একজনের সেক্রেটারি ছিলেন। আচ্ছা, জন ডানের জীবনের একটা ইম্পর্টেন্ট টার্ন হচ্ছে জন ডান বিয়ে করে অ্যান মোর বলে একজনকে। কি নাম? অ্যান মোর। কত সালে বিয়ে করে? 1601। 1601 সালে জন ডান যাকে বিয়ে করে তার নাম অ্যান মোর। অ্যান মোরের বাবার নাম জর্জ মোর। বিয়ে করার পরে জন ডানকে জেলে যেতে হয়। কেন জেলে যেতে হয়? কারণ অ্যান মোরের যে বাবা, সেই বিয়েকে স্বীকৃতি দেয় না, মানবে না। তো জন ডান গট ইমপ্রিজনমেন্ট, তার সাথে সাথে জন ডানের চাকরিও চলে যায়। বিবাহিত জীবনে খুবই গরিবত্বের মুখ দেখতে হয়, দারিদ্রতার মুখ দেখতে হয়। বিবাহিত জীবন ভালো ছিল, অ্যান মোরকে খুব ভালোবাসতেন,
16 বছরের বিবাহিত জীবন, জন ডানের 16 বছরের বিবাহিত জীবন। আচ্ছা বাই দ্য ওয়ে, ইমপ্রিজেন্ট হতে হয় বাট তারপরে ছাড়াও পেয়ে যায়। তারপরে 16 বছরের বিবাহিত জীবন এবং 16 বছরে মাত্র 12টা বাচ্চার জন্ম দেন। কখনো অ্যানমোরকে খালি পেটে রাখেননি। 16 বছরে মাত্র 12টা বাচ্চার জন্ম দেন এবং 12 নাম্বার বাচ্চার জন্ম দিতে গিয়ে অ্যানমোর মারা যায়। যাই হোক, অ্যানমোর মারা যায় কবে? 15ই আগস্ট, স্বাধীন হয়ে যায় 1617 সালে। In 1615, Donne converted to Anglicanism and was ordained as a priest. 1615 সালে জন ডান খ্রিস্টান ধর্মেরই একটা স্পেসিফিক অংশ যেটাকে বলা হচ্ছে অ্যাংলিকানিজম, সেই ধর্ম গ্রহণ করেন এবং তারপরে তিনি পূজারী হয়ে যান। জন ডান ওয়াজ আ পোয়েট, হি ওয়াজ আ লয়ার, মিলিটারি সার্ভিস, তার সাথে সাথে পূজারী, তার সাথে সাথে সেন্ট পল ক্যাথেড্রালের ডিন, ডিন লাইক প্রিন্সিপাল। সেক্রেটারি অফ স্যার থমাস ইগারটন, সেই জবটা চলে যায় আফটার গেটিং ইমপ্রিজনমেন্ট। So in 1615, Donne was converted to Anglicanism and was ordained as a priest. 1615 সালে অ্যাংলিকানিজম গ্রহণ করে এবং তিনি একজন পূজারী হন। তার সাথে সাথেই he became the dean of St. Paul's Cathedral. St. Paul's Cathedral বলে একটি সংস্থা, সেখানকার শিক্ষা সংস্থা, সেখানকার ডিন, লাইক he was the principal, he became the principal, where he gained fame for his eloquent sermons and writings. তিনি কিন্তু অনেক সার্মনস মানে এমন ঈশ্বরের বাণী, তিনি কিন্তু অনেক লিখে গেছেন। যেমন আমাদের স্বামী বিবেকানন্দ লিখে গেছেন ভয়েস অফ দ্য মাদার, সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের বাণীগুলোকে এক জায়গায় করে একটা বই পাবলিশ করেন, ওটাকে বলা হয় ভয়েস অফ দ্য মাদার। তো জন ডান ওয়াজ অলসো ফেমাস ফর রাইটিং সার্মনস, এরকম ঈশ্বরের বাণী লেখার জন্য কিন্তু জন ডান খুব ফেমাস ছিল। হিজ পোয়েট্রি ইজ ক্যারেক্টারাইজড বাই ইন্ট্রিকেট মেটাফার্স, এনার কবিতাতে আমরা এরকম কনসিটের ব্যবহার দেখতে পাবো। এছাড়াও ডিপ ফিলোসফিক্যাল ইনকোয়ারি, দার্শনিক চিন্তা ভাবনা কিন্তু এনার কবিতার মধ্যে আমরা দেখতে পাবো। এনার খুব ফেমাস কবিতার মধ্যে একটা কবিতা আছে দ্য ফ্লি, দ্য সানরাইজিং, গুড মরো, ডেথ বি নট প্রাউড। তার সাথে সাথে আমাদের এই কবিতাটা, যে কবিতাটা আমরা আজকে পড়বো, গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার। আচ্ছা বাই দ্য ওয়ে, জন ডানের মৃত্যু সালটা মনে আছে? কত সাল? 1631, 31শে মার্চ 1631 জন ডান মারা যাচ্ছে 1631 সালে। আর আমাদের যে কবিতাটা গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার, এই কবিতাটা পাবলিশ হচ্ছে কত সালে? 1633। মারা যাওয়ার 2 বছরের মাথাতে এই কবিতাটা রিলিজ হচ্ছে। যদিও এই কবিতাটার যে অরিজিনাল টাইটেল, সেই টাইটেলটা কিন্তু গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার নয়। এই কবিতাটার অরিজিনাল টাইটেল কি? এই কবিতাটার অরিজিনাল টাইটেল হচ্ছে সং। পরবর্তীকালে কবিতার প্রথম লাইনটা কি কবিতার টাইটেল হিসাবে আমরা দেখি, বাট কবিতাটার আসল টাইটেল হচ্ছে সং। ফার্স্ট পাবলিশড ইন 1633। ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে লেখা? ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা। কবিতাটার জনার, জন ডান যেহেতু মেটাফিজিক্যাল পোয়েট, কবিতাটা কি পোয়েম হবে? ইট ইজ আ মেটাফিজিক্যাল পোয়েম, রাইট? রাইম স্কিম, তোমাদেরকে রাইম স্কিম লেখা মানে বার করা শিখিয়েছি তো। এই কবিতাটার রাইম স্কিম হচ্ছে এবি সিসি ডিডিডি, এবি সিসি ডিডিডি। কতগুলো লাইনস আছে? 27 লাইনস। এবারে 27 লাইনস ক ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত, ঠিক আছে? ওকে, আচ্ছা 3 ভাগে যদি বিভক্ত হয় তাহলে এক একটা ভাগে কতগুলো করে লাইন পড়বে? 27 ডিভাইডেড বাই 3 কটা করে? 9। এবি সিসি, সরি হ্যাঁ ডি, তাহলে 9টাই লাইন হচ্ছে। নাও থিম,
এই কবিতাটার থিম কি? এবারে এই কবিতাটার থিম আমি অ্যাজ আই অলরেডি মেনশন, ক্লাস শুরু করার আগেই বললাম যে এই কবিতাটা অনেকের খুব ভালো লাগবে। স্পেশালি নাম নিয়ে যদি বলতে হয়, আমাদের অনুভবের খুব ভালো লাগবে, কবিতাটা ভালো লাগবে তুষারের, ইভেন তোদের মেয়েদেরও খুব ভালো লাগবে। এত সুন্দর একটা থিম নিয়ে জন ডান লিখেছে। থিমটা কি? এখান থেকে ইন্টারেস্টটা জন ডানের প্রতি আরো বেড়ে যাবে। থিমটা হচ্ছে ওমেন্স ইনফেডিলিটি। এবারে এই ইনফেডিলিটি মানে কি? ইনফেডিলিটি হচ্ছে বেসিক্যালি ডিসলয়াল। কবিতাটা যদি সোজা সাপটা মানে বলি তাহলে বলবো সুন্দরী নারীরা কোনোদিনও সৎ হতে পারে না। আমি বলছি না, জন ডান বলছে। একদম সোজা সাপটা বলে দিচ্ছে সুন্দরী নারীরা কোনোদিনও সৎ হতে পারে না। ইদার তুমি সুন্দর আর না হলে তুমি সৎ। তুমি সুন্দরী হলে তুমি সৎ হবে না, সম্ভব নয়। যাই হোক, দিস ইজ দ্য থিম অফ দ্য পোয়েম। নাও আমরা এবারে কবিতাটা শুরু করব। দেখো, কবিতাটা একেবারে জলের মতো, অ্যান্ড কবিতাটা পড়তে ভীষণ ভালো লাগবে। যেমন ছেলেরা স্ট্যাটাস দেয় না রাত্রেবেলা হলেই, হ্যাঁ, প্রেমিকা প্রাক্তন ছেড়ে গেছে তো ধোকা দিয়া মুঝকো, প্রেমিক স্ট্যাটাস দিয়ে দিচ্ছে। জন, তখনকার দিনে তো আর হোয়াটসঅ্যাপ নেই, তাহলে হয়তো জন ডান এই কবিতাটাকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিত। যাই হোক, ইনি মারা যাওয়ার পরে কবিতাটা পাবলিশ হয়। আমার কাছে ছোট একটা বিষয় হচ্ছে, জন ডান তো অ্যান মোরকে এত ভালোবাসতো, তাহলে এই কবিতাটা লিখেছে কার জন্য? দিস ইজ স্টিল আ মিস্ট্রি। অ্যাজ আই হ্যাভ অলরেডি মেনশন, যে এনার টপিকগুলো সবার থেকে হাটকে হবে, সবার থেকে ডিফারেন্ট হবে, অ্যান্ড কবিতা বলার অ্যাপ্রোচ সবার থেকে ডিফারেন্ট হবে। যদিও ল্যাঙ্গুয়েজ উইল বি ভেরি ইজি, লাইক কলোকুয়াল ডিকশন, কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ হবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা কবিতাতে চলে আসি। গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার, যাও আর ধরে আনো খুঁজতে থাকা তারা। আচ্ছা, ইজ ইট পসিবল খুঁজতে থাকা তারা সেটাকে ধরা? অ্যাকচুয়ালি জন ডান, তার যে লিসনার, যে কবিতাটা শুনছে, বা তার যে রিডার, যে জন ডানের কবিতা পড়ছে, জন ডান তাকে তারুককে 7টা টাস্ক দিচ্ছে। টাস্ক বুঝিস না? তো জন ডান তার রিডারকে বা তার লিসনারকে, জন ডানের কথা যে শুনছে, তাকে 7খানা টাস্ক দিচ্ছে। বলছে যদি তোমার দম থাকে, ইফ ইউ হ্যাভ দ্য গাটস, কমপ্লিট দিস টাস্কস। দেখি তো এই কাজগুলো তুমি করতে পারো কিনা। কি টাস্ক? বলছে গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার, যাও খুঁজতে থাকা তারা আমার জন্য ধরে আনো। ইজ ইট পসিবল? পসিবল। অ্যাকচুয়ালি এটা পসিবল নয় তো, টু আ সার্টেন এক্সটেন্ট হয়তো এটাও পসিবল হয়ে যাবে, তবুও পসিবল হবে নাকি সুন্দরী অনেস্ট মেয়ে খোঁজা। তাই জন্য বলছে গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার, যাও গিয়ে আমার জন্য খুঁজতে থাকা তারা নিয়ে এসো। গেট উইথ চাইল্ড আ ম্যান্ড্রেক রুট। আচ্ছা, ম্যান্ড্রেক রুট একটা মূল, একটা গাছের মূল, যেটাকে দেখতে ওই শিশুর মতো হয়। বলছে যাও ওই ম্যান্ড্রেকের রুটটাকে, ওই ম্যান্ড্রেক মূলটাকে প্রেগনেন্ট করে দাও, ওর থেকে একটা বাচ্চা পয়দা করো। ইজ ইট পসিবল? একটা গাছকে প্রেগনেন্ট করতে পারবি? ইজ ইট পসিবল? নো। যাও ম্যান্ড্রেক রুটটাকে প্রেগনেন্ট করে বাচ্চা পয়দা করো। আচ্ছা, টেল মি ওয়্যার অল পাস্ট ইয়ার্স আর। আচ্ছা আমায় বলো তো, যেই সময় বয়ে গেছে, যেই সময় চলে গেছে, কোথায় গেছে বলো? আচ্ছা, দিস আর ইম্পসিবল টাস্ক, রাইট? বলছে এই ইম্পসিবল টাস্ক গুলো হয়তো কোনোদিন পসিবল হয়ে গেলেও যেতে পারে, কিন্তু পসিবল হবে না। কি পসিবল হবে না? হচ্ছে সুন্দরী সৎ মেয়ে খোঁজা। এই দুটো গুণ একটা মেয়ের মধ্যে খোঁজা, এটা ইম্পসিবল। তাহলে
পরের লাইনে বলছে or who cleft the devil's foot। আচ্ছা ডেভিল, আমাদের ইন্ডিয়াতে আমরা বলি যে দেখবি যে ডাইনি হয়, ডাইনির পা গুলো পেছন দিকে মোড়ানো, ও স্ত্রীকালানা, ডাইনির পা গুলো পেছন দিকে মোড়ানো। তো ক্রিশ্চিয়ানিটিতে বিলিভ করা হয় যে সেটান অর ডেভিল এদের পাটা মাঝখান থেকে চেরা। বলছে যাও খোঁজো তো কে ওই ডেভিলের পাটাকে মাঝখান থেকে চিরে দিয়েছে। পসিবল? টিচ মি টু হিয়ার মারমেডস সিঙ্গিং। আচ্ছা আমায় বলো আমি কি করে জলপরীর গান শুনতে পাবো? আচ্ছা জলপরী এক্সিস্ট করে? তাহলে রূপ কোথায় করে? তাহলে জলপরীর গান আমি কি করে শুনবো? ইম্পসিবল টাস্ক। অর টু কিপ অফ ইন দিস স্টিঙ্গিং। আচ্ছা আমায় বলো তো আমি ঈর্ষা থেকে কি করে দূরে থাকবো? আচ্ছা ঈর্ষা থেকেও দূরে থাকা সম্ভব? জেলাসি আমাদের সবার মধ্যে আছে। পরীক্ষায় কেউ আমার থেকে একটা নাম্বার বেশি পেয়ে গেল, জেলাসি। পুজোর সময় আমার ড্রেসের থেকেও কারো ড্রেস একটু বেশি ভালো হয়ে গেল, জেলাসি। বন্ধুর প্রেমিক হয়ে গেল, আমার এখনো হলো না, জেলাসি। সো উই আর ফিল্ড উইথ জেলাসি। বলছে আমায় বলো একটা উপায়, যে উপায় করলে আমি জেলাসি থেকে দূরে থাকবো। আচ্ছা যদি সেটাও না পড়ো আমায় এটা বলো, and find what wind serves to advance an honest mind। কোন এমন হাওয়া আছে যেই হাওয়া লাগলে একটা মানুষ ইন্সপায়ার্ড হয়ে যায় আর সে ভালো ভালো কাজ করে? সেই হাওয়াকে আমার জন্য খুঁজে আনো। আমার গায়ে এরকম একটা হাওয়া লাগুক, আমি ভালো ভালো কাজ করতে শুরু করি। সেই স্পোকেন ইংলিশ পড়ানোর সময় বলি না যে মাথায় বজ্রপাত হবে না, যে একদিন বজ্রপাত হলো আর তারপরেই তুমি ইংরেজি বলতে শুরু করলে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ঠিক তেমনই আমি যদি এখন বলি কোন এমন বজ্রপাত আছে খুঁজে আনো, যেটা মাথায় পড়লেই তুমি ইংরেজি বলতে শুরু করবে, সেইভাবে জন ডান বলছে যে কোন এমন হাওয়া আছে খুঁজে আনো তো আমার জন্য, যে যা মানুষকে ইন্সপায়ার করে দেয়, যে হাওয়া গায়ে লাগার পরেই মানুষ ভালো ভালো কাজ করা শুরু করে। খুঁজে আনো সেই হাওয়াকে। তাহলে ইনিশিয়াল ফার্স্ট স্ট্যান্জাতে জন ডান কি করছে, তিনি তার লিসনারকে 7টা ইম্পসিবল টাস্ক দিচ্ছে। সেই টাস্কগুলোর মধ্যে একটা টাস্ক হচ্ছে আমার জন্য তারা খসা খুঁজে আনো, খুঁজতে থাকা তারা আমার জন্য ধরে আনো। 2 নাম্বার টাস্ক দিচ্ছে যাও ম্যানড্রেকের রুটটাকে প্রেগনেন্ট করে দাও। 3 নাম্বার টাস্ক দিচ্ছে যে অতীত সময়, যেই সময় বয়ে গেছে চলে গেছে, কোথায় গেছে খুঁজে আনো তার ঠিকানা। 4 নাম্বার টাস্ক বলছে যাও গিয়ে আমায় খুঁজে এনে বলো যে কে ডেভিলের পাটাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছে। আচ্ছা এক কাজ করো, আমাকে জলপরীর গান কিভাবে শুনবো আমায় বলো। আচ্ছা সেটাও যদি না পারো আমায় বলো আমি জেলাসি থেকে কি করে দূরে থাকবো। আমার মনে জেলাসি চলে আসছে। শেক্সপিয়ার সনেট নাম্বার 21 ওয়াজ এ লিটল বিট জেলাস। আমি জেলাসি থেকে নিজেকে কি করে দূরে রাখবো আমায় বলো। আচ্ছা যদি এই সবও না পারো, ওই হাওয়াটা খুঁজে এনে দাও, যেই হাওয়া গায়ে লাগলে মানুষ ইন্সপায়ার্ড হয়ে যায়, ভালো ভালো কাজ করে। These are impossible tasks, but হয়তো এই ইম্পসিবল টাস্ক গুলো কোনো না কোনো দিন কোনো না কোনো ক্ষেত্রে হয়তো সম্ভব হয়ে যেতে পারে। শুধু পারে নাকি বিউটিফুল ওমেন যে অনেস্ট, a beautiful woman with honesty, এরকম মেয়েকে খুঁজে বার কর। আচ্ছা সেকেন্ড স্ট্যান্জা, ফার্স্ট স্ট্যান্জা ক্লিয়ার, সেকেন্ড স্ট্যান্জা। If thou, আচ্ছা thou is an archaic word। আর্কেইক ওয়ার্ড যে ওয়ার্ড গুলো আগেকার দিনে ইউজ করা হতো এখন আর ইউজ করা হয় না সেইভাবে, সেগুলোকে আর্কেইক ওয়ার্ড বলে। কবি লিসনারকে আবার বলছে আচ্ছা ইমাজিন যে তোমার জন্ম হয়েছে, ইফ দাও বিস্ট বর্ন টু স্ট্রেঞ্জ সাইটস থিংস ইনভিজিবল টু সি। আচ্ছা ইমাজিন করো যে তোমার জন্ম হয়েছে, কিসের জন্য জন্ম হয়েছে না অদ্ভুত দৃশ্য দেখার জন্য। ইমাজিন করো সাধারণ মানুষ যা দেখতে পায় না তুমি তা দেখতে পাও। হতে পারে তো, তাই ভূত দেখতে পাচ্ছি খালি চোখে, আত্মা দেখতে পাচ্ছি খালি চোখে,
ইমাজিন করো তোমার জন্ম হয়েছে এমন জিনিস দেখার জন্য যা মানুষ চোখকে ধরা পড়ে না। ইমাজিন করো এরকম অদ্ভুত ট্যালেন্ট নিয়ে, যে সাধারণ মানুষ যা দেখতে পায় না আমি সমস্ত কিছু দেখতে পাই, এরকম অদ্ভুত ট্যালেন্ট নিয়ে রাইট 10,000 ডেজ অ্যান্ড নাইটস তুমি যাও ঘুরে বেড়াও 10,000 দিন আর রাত। 10,000 দিন রাত তুমি ঘুরে বেড়াও এমন ট্যালেন্ট নিয়ে যে তুমি সবকিছু দেখতে পাও, সাধারণ মানুষ দেখতে যা পায় না তুমি এমন সবকিছু দেখতে পাও, এমন ট্যালেন্ট নিয়ে তুমি 10,000 দিন রাত ঘুরে বেড়াও। কতদিন ঘুরে বেড়াও? টিল এজ স্নো হোয়াইট হেয়ারস অন দি। ততদিন ঘুরে বেড়াও যতদিন না পর্যন্ত সময় আসছে, সময় এসে তোমার চুল পাকিয়ে দিচ্ছে। কেমন ভাবে পাকিয়ে দিচ্ছে? সাদা বরফের ন্যায়। ততদিন তুমি ঘুরে বেড়াও। আচ্ছা তুমি যদি এরকম ভাবে ঘুরে বেড়াও 10,000 দিন রাত, ততদিন যদি ঘুরে বেড়াও যতদিন না তোমার চুলগুলো পেকে যাচ্ছে বরফের মতো সাদা হয়ে, thou when thou returnest will tell me all strange wonders that befell thee। 10,000 দিন পরে, 10,000 দিন রাত ঘুরে বেড়ানোর পরে, সবকিছু দেখার পরে তুমি আমার কাছে এসো, এসে আমায় বলো যে তুমি কি কি অদ্ভুত মানে দৃশ্য দেখলে এই পৃথিবীতে। 10,000 দিন রাত এই পৃথিবীতে ঘুরে বেড়ানোর পরে নিজের সেই সুপার পাওয়ার নিয়ে, যে সাধারণ মানুষ যা দেখতে পায় না আমি তা দেখতে পাই, এরকম সুপার পাওয়ার নিয়ে এই পৃথিবীতে 10,000 দিন রাত ঘুরে বেড়ানোর পরে নিজের কালো চুল সাদা হয়ে গেছে, এতটা সময় ধরে ঘোরার পরে আমার কাছে এসো ফিরে, এবং এসে আমায় বলো তুমি কি কি অদ্ভুত জিনিস দেখলে। এন্ড সোয়ার আমি দিব্যি করে বলতে পারি, নোওয়্যার লিভস আ ওম্যান ট্রু অ্যান্ড ফেয়ার, যে তুমি সবকিছু দেখে নেবে, এই ব্রহ্মাণ্ডে এই পৃথিবীতে যা কিছু অদ্ভুত আছে তুমি সব দেখে নেবে, কিন্তু আমি দিব্যি গেলে বলতে পারি তুমি এমন একটা মেয়ে দেখতে পাবে না যেই মেয়ে বিউটিফুল এদিকে অনেস্ট। পৃথিবীর সমস্ত অদ্ভুত দৃশ্য তুমি দেখে নেবে 10,000 দিন রাত ঘুরে ঘুরে, তারপরেও তুমি দেখতে পাবে না এমন মেয়েকে যে বিউটিফুল as well as honest. By the way, do not feel uncomfortable. This is not being said by me. I am not saying this. আমি তো বলছি হ্যাঁ বিউটিফুল অনেস্ট মেয়ে এক্সিস্ট করে, আমি মেয়েদের দলে। বাট জন ডান ইনি উইমেন ইনফেরিটিলিটি নিয়ে কথা বলছে, ইনি বলছেন বিউটিফুল উইমেন আর often disloyal নয়, আর অলওয়েজ ডিসলয়াল। আমি হলে বলতাম বিউটিফুল উইমেন আর সেলডম ডিসলয়াল, খুব কমই আছে যারা ডিসলয়াল, লাইক দে আর অল ভেরি বিউটিফুল বাট স্টিল দে আর লয়াল। বাট জন ডান বলছে যে বিউটিফুল উইমেন আর অল ডিসলয়াল। সেকেন্ড স্ট্যান্জা বোঝা গেছে, থার্ড স্ট্যান্জায় আসি। বলছে ইফ দাও ফাইন্ডেস্ট ওয়ান। আচ্ছা তুমি একটা খুঁজে পেয়েও গেলে, এই ফাইনালি ফাইনালি তুমি একটা এমন নারী যে নয় বদমাসের হাড়ি, এমন একটা নারী তুমি খুঁজে পেয়ে গেলে, লেট মি নো। এই এমন নারী খুঁজে পেয়ে গেলে আমায় জানিও তো, তাহলে কি মনে আশা আছে এমন নারী একটা হলেও। such a pilgrimage were sweet, যদি এমন নারীর খোঁজ পাও না আমায় জানিও, কারণ সে তো নারী নয়, সে তো স্বয়ং তীর্থ। যেমন আমরা তীর্থে যাই না, কেদারনাথ বদ্রীনাথ, আহা মনটা কি ভালো হয়ে যায়। বলছে সেই নারীর দর্শন করা তো তীর্থের দর্শন করার মতো সমান হবে। ভগবানের মিষ্টি দর্শন, আসলে ভগবানের মিষ্টি দর্শনও হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু এমন নারীর দর্শন পাওয়া। তবু জন ডান বলছে যে যদি এমন কোন নারী তুমি খুঁজে পাও তাহলে আমায় জানিও, বুঝলে, কারণ সেটা তো আর নারী নয়, সেটা তো একদম তীর্থযাত্রার সমান, একদম মিষ্টি তীর্থযাত্রা। তারপরে বলছে ডু নট, আই উড নট গো। আর বাদ দাও,
এরকম নারী খুঁজে পেলে আমাকে জানিও না তুমি, আমি যাব না এরকম নারীকে দেখতে। কেন যাব না? এই তো মনে ইচ্ছে জেগেছিল একবার গিয়ে দেখে আসবো, তীর্থযাত্রাটা করেই আসবো। ওরকম নারীর দর্শন তীর্থযাত্রারই সমান। তাহলে কেন এখন বলছে না ছাড়ো? এরকম নারী পেলেও বলতে হবে না আমার। দো at next door we might meet। আচ্ছা, সেই নারীর বাড়ি যদি আমাদের পাশেই হয়, পাশের বাড়ির নারী যদি এরকম হয়, আমি তাও যাব না। কেন যাব না? দো she were true when you met her। হয়তো তুমি যখন ওই নারীটা সাক্ষাৎ পেয়েছিলে, গিয়ে দেখেছিলে আরে এই নারী সুন্দর, তার সাথে সৎ, তো সাক্ষাৎ পেলে তখন সঙ্গে সঙ্গে তুমি কি করেছো? আমায় নিশ্চয়ই চিঠি লিখবে। ওই চিঠিটা পড়ে আমি নারীটার কাছে যাব। বলছে দো she were true when you met her। হয়তো এমন যে তুমি যখন নারীটাকে দেখেছিলে তখন নারীটা সৎ ছিল। and last, এবং ততক্ষণ পর্যন্ত নারীটা সৎ ছিল till you write your letter, যতক্ষণ পর্যন্ত সময় লেগেছিল তোমার চিঠিটা লিখতে। yet she will be false before I come। কিন্তু তবুও তোমার চিঠি পেয়ে আমি নারীটার সাথে দেখা করতে যাওয়ার আগেই সেই নারী দুশ্চরিত্রা হয়ে যাবে। অর্থাৎ নারীর যে সৎ চরিত্র, এই চরিত্রটা ক্ষণস্থায়ী। একটুখানির জন্য হয়তো নারীটা সৎ ছিল, তুমি চিঠি লিখে আমার কাছে পাঠিয়েছো, আমি হয়তো চিঠিটা পড়ে নারীটার সাথে দেখা করতে যাবো, ততক্ষণের মধ্যে 2 or 3 নারীটা হয়তো 2-3 জনকে ধোকা দিয়ে দিয়েছে, প্রত্যাখ্যান করে দিয়েছে 2-3 জনের সাথে। So here is the end of the poem। এইখানে আমাদের কবিতাটা শেষ হচ্ছে। লাস্ট স্ট্যান্জায় জন ডান তার লিসনারকে বলছে যে এরকম নারী পেলে আমায় বলো, বুঝলে, একবার দেখা করে আসবো, কারণ এরকম নারীর সাক্ষাৎ তো স্বয়ং তীর্থযাত্রার সমান, ভেরি সুইট। তারপর বলছে না না বলতে হবে না, থাক। হয়তো এরকম নারী যদি পাশের বাড়িতেও থাকে, তুমি এরকম নারীকে দেখলে, দেখে ভাবলে আমার বন্ধু ডানকে একটা চিঠি লিখি, আমি চিঠিটা পেয়ে পাশের বাড়িতে যাওয়ার মধ্যেই ওই নারীটা 2-3 জনকে অলরেডি ধোকা দিয়ে দেবে। So this poem is about women's infidelity, যেখানে আশা করছি তোরা 3টে স্ট্যান্জাই ভালো করে বুঝতে পেরেছিস। আমি বলেছিলাম না যে মেটাফিজিক্যাল পোয়েমের থিমই বলো বা অ্যাপ্রোচই বলো, সাধারণ কবিতা থেকে কিন্তু অলওয়েজ ডিফারেন্ট। একটু ড্রামাটিক ভাব কিন্তু মেটাফিজিক্যাল পোয়েমের মধ্যে থাকবে। ওকে, আই গেস তোরা বুঝতে পেরেছিস। থ্যাংক ইউ, দ্যাটস অল।